আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় লেকচার। আমরা গত লেকচারে ব্যাপন, নিঃসরণ, আন্তঃআণবিক আন্তঃকণা আকর্ষণ বল, তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মোমের তিন অবস্থা, এগুলো সম্পর্কে পড়েছি। ওই ভিডিওতে একটু সাউন্ড কোয়ালিটি খারাপ হয়েছে, সেই জন্য আমি দুঃখিত। যদি একেবারে বোঝা না যায় তোমরা কমেন্ট করতে পারো। তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন একটা ভিডিও দিব। তো কিছুক্ষণ আগে একটা ভিডিও করলাম, কিন্তু দেখি সবকিছু ঝাপসা হয়ে গেছে, তাই নতুন করে আবার করা লাগে। তো দেরি না করে শুরু করা যাক। তো আজকে এখন আমরা পড়বো জলীয় বাষ্পকে শীতলীকরণ। কতদূর পড়ায়া যদি দেখা যায় যে সবকিছু ঝাপসা, কেমনটা লাগে। তাহলে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। দেখা যাবে একটু উপরে দেখি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে -40, 20, 0, 20, 40, 60, 20, 0, 20, 40, 60, 80, 100, 120, 140। এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ওয়াই অক্ষে আমরা ডিগ্রি সেলসিয়াস, আর অক্ষ বরাবর কি হচ্ছে তাপ বর্জন, সময়ের সাপেক্ষে সময়, তাপ বর্জন। তাহলে তাপ বর্জনের সময়ের সাথে লেখচিত্র। হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, -20, 0, 20, 40, 60, 80, 100, 120, 140। তো আমরা জানি পানির স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এইখানে আমরা এই বরাবর একটা দাগ দিই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরাবর। এখানে বাষ্পকে তাপ শীতলীকরণ করে, দেখা যাবে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ কমে, তারপরে আর তাপ কমে না। এই সময় বাষ্পগুলো পানিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। তারপর আবার তাপ শীতলীকরণের তাপ কমতে দেখা যায় এই জায়গায় আসে, আর তাপ কমে না। এটা হচ্ছে পানির গলনাঙ্ক রেখা। গলনাঙ্ক রেখার পর এরকম করে একটু বড় করা লাগলে বরফ, সরি একটু
তো রেখাটা আমাদের এইরকম হয়, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলো হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতলীকরণ করলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে দেখা যাচ্ছে জলীয় বাষ্পগুলো তরলে পরিণত হয় হতে শুরু করে। এই সময় তাপ কমাইলেও দেখা যাচ্ছে তাপমাত্রা কমে না, তাই একটি নির্দিষ্ট সময় মানে বাষ্পগুলো তরলে পরিণত হওয়ার পর আবার পানির তাপমাত্রা কমতে থাকে। আর এটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। তারপর আবার কিছু সময় পর যখন তরলে পরিণত হয়, আবার তাপ কমাইলে তাপমাত্রা কমতে 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 যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে এটা হচ্ছে পানি। 100 থেকে 0 হচ্ছে পানি, ওয়াটার। তারপর যখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসে তখন দেখা যাচ্ছে আবার একই তাপ কমাইলে তাপ কমে না, তাপমাত্রা কমে না। এই সময় পানিগুলো বরফে পরিণত হয়। আর এটা হচ্ছে গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা। তারপর এগুলো হচ্ছে বরফ। তো আমরা গলনাঙ্ক সম্পর্কে জানি যে একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। আসলে গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক হচ্ছে তোমার বরফ থেকে তরলেও পরিণত হতে পারে, তরল থেকে বরফেও পরিণত করে। যে তাপমাত্রায় নির্দিষ্ট পানি বরফ গলে মানে পানি হয়, পানি আবার রিভার্স প্রক্রিয়ায় বরফে পরিণত হয়, এটা হচ্ছে গলনাঙ্ক। কিন্তু বইয়ে দেওয়া আছে, পরীক্ষায় আসলে তোমরা ওই বইয়েরটা লিখবা, এমনি বোঝার সাথে এইটা লিখবা। স্ফুটনাঙ্ক হচ্ছে ওই রকম যে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, আবার বাষ্প পানিতে পরিণত হয়, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে এই চিত্র দুটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বর্ণনাগুলো একটু দেখো, আশা করি বুঝেছো। তো এখন আমরা পাতন পর্ব, তো মিশিয়ে দিই এগুলা। পাতন পড়ার আগে আমাদের বাষ্পীভবন ও ঘনীভবন সম্পর্কে জানতে হবে। বাষ্পীভবন হচ্ছে তাপ প্রদান করে কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। ধরো এখানে একটা মোম দিয়া তাপ প্রদান করি ওই পাত্রে। মোম মানে কি? আলো, আলো, তাপ।
তাপ প্রদান করি, এই তরল পদার্থগুলো যখন বাষ্পে পরিণত হয় তাকে আমরা বাষ্পীভবন বলি। তাপ প্রদান করে কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আর হচ্ছে ঘনীভবন, তাহলে তাপ প্রদান করে। তাপ প্রদান করে কোনো তরল লিখলাম, তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। তো ঘনীভবন হচ্ছে ওই বাষ্পকে, উক্ত বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। তাহলে ঘনীভবন হচ্ছে বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। তাহলে বুঝছো মনে হয় ঘনীভবন কাকে বলে। পাতন সমান সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তাহলে পাতন কাকে বলে? কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে রূপান্তর করার প্রক্রিয়াকে পাতন বলে। তাহলে তাপ প্রদান করে কোনো তরলকে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে।
আশা করি পাতন সম্পর্কে বুঝছো, পাতন বুঝেছো। তো পাতন আমরা কি করি, পাতন কি কাজে লাগাই? পাতন হচ্ছে দুইটা তরল পদার্থের মিশ্রণকে আলাদা করার জন্য, বা দুইটা কঠিন পদার্থের মিশ্রণকে আলাদা করার জন্য, বা কোনো কঠিন তরল পদার্থকে একটি কঠিন ও একটি তরল পদার্থের মিশ্রণকে আলাদা করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো পাতনের কিছু চিত্র আছে, পাতনের কিভাবে করা হয়। তো পাতনে এরকম একটা চিত্র ব্যবহার করে পাতন করে থাকি, যে থার্মোমিটার, এটাকে বলে লিবিক শীতক। এটা হচ্ছে লিবিক শীতক, এটা হচ্ছে থার্মোমিটার পাত্র। এখানে দুইটা মিশ্রণ থাকে, এখানে তরল পদার্থগুলো বেরিয়ে যায়, এই যে বাষ্পগুলো একদিক দিয়ে বেরিয়ে যায়, একদিক দিয়ে শীতলীকরণ করে কিছু তরল ঢোকে, তারপরে গ্রাহক পাত্রে কঠিন তরল পদার্থ করা যায়। তাহলে আমরা একটু চিত্রটা দেখি, ছোটখাটো করে আর্ট করি। তো একটা ছোটখাটো জীবনে চিত্র আর্ট করি না, এরকম একটা চিত্র আর্ট করে ফেললাম। তো এটা হচ্ছে বুনসেন বার্নার, বা যেটা দিয়ে আমরা তাপ দেই, এটা হচ্ছে বুনসেন বার্নার। এটা হচ্ছে পাত্র, এটা হচ্ছে কি পাতন ফ্লাক্স, এটা হচ্ছে ফ্লাক্স, পাতন ফ্লাক্স। তাহলে কই লিখি এটা, পাতন ফ্লাক্স। এটা হচ্ছে পাতন ফ্লাক্স। এই যে এটা হচ্ছে থার্মোমিটার, থার্মোমিটার। থার্মোমিটার, এটা হচ্ছে জল, পানি বের হয়ে যায়, এটা পানির ভিতরে ঢুকে। হচ্ছে শীতক, লিবিক শীতক। এই পুরো এইটুকু হচ্ছে লিবিক শীতক, লিবিক শীতক। আর হচ্ছে এটা হচ্ছে গ্রাহক পাত্র। তো ধরো এখানে কিছু তরল আছে, তাপ প্রদান করতে 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 যখন থার্মোমিটার যে কোনো তরল পদার্থের, নির্দিষ্ট পদার্থের এক একটার করে নির্দিষ্ট নাকি স্ফুটনাঙ্ক আছে। যেমন পানির স্ফুটনাঙ্ক 100°C, ইউরিয়ার বইয়ে যে দেওয়া ছিল 133°। এটা কি, ওইটা হচ্ছে গলনাঙ্ক। ধরো ইউরিয়ার একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে, এখানে ধরো পানি আর ইউরিয়ার মিশ্রণ। তো তখন দেখা যায় ইউরিয়ার গলনাঙ্ক যেহেতু 133, তাহলে এর স্ফুটনাঙ্ক আরও বেশি হবে। দেখা যায় তাপ প্রদান করতে করতে যখন এর তাপমাত্রা 100°C তাপমাত্রা হবে, তখন এখান থেকে যে ইউরিয়ার পানির মিশ্রণ, এটা হচ্ছে ইউরিয়ার পানির মিশ্রণ, এখান থেকে পানিগুলো বাষ্প হতে শুরু করবে। ইউরিয়ার যেহেতু গলনাঙ্ক আরও বেশি, ধরো সাপোজ 200, তাই ইউরিয়াগুলো থেকে যাবে। তখন এই পানিগুলো বাষ্প হয়ে যেতে থাকবে। এটা হচ্ছে শীতক, মানে এদিক দিয়ে কিছু জল বের হবে, এদিক দিয়ে ঢুকবে, মানে এটা সমস্যা। শীতকের মাধ্যমে তাপমাত্রা কমানো হয়। দেখা যায় এই বাষ্প যখন 100°C তাপমাত্রা বা তার বেশি, তখন এগুলো শীতল করে আবার তরল করে, ধরো 20-30-40°C 25°C তাপমাত্রা তরল করে, পুনরায় এগুলো আবার এই দিক দিয়ে গ্রাহক পাত্র, পানিগুলো ধরো ওইগুলো পানির কণাগুলো এদিক দিয়ে গিয়ে 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 আবার এইখানে এসে জমা হয়। তো এখানে দেখা যায় সব পানিগুলো এই পাত্রে আসে জমা হবে, ইউরিয়াগুলো এখানে থেকেই যাবে। এইভাবে পাতন পদ্ধতির মাধ্যমে দুইটা মিশ্রণ
একটা মিশ্রণের দুইটা পদার্থ আলাদা করা হয়ে থাকে। আমাদের বইয়ে একটা উদাহরণ আছে, থাক এটা পরে পড়াবো। তো এখন আশা করি পাতন বুঝেছো। পাতন সম্পর্কে আর কোনো নেই। পাতন হচ্ছে দুইটা পদার্থের মিশ্রণকে আলাদা করার জন্য পাতন করা হয়। এরপরে আছে ঊর্ধ্বপাতন। আশা করি লিখেছো, এগুলো তুলে দিস, মিশে দিস। তো ঊর্ধ্বপাতন জিনিসটা কি? ধরো পাত্রের মাধ্যমে কিছু পদার্থ আছে, এগুলা কিছু পদার্থ। এখানে আমরা যদি বুনসেন বার্নার দিয়ে তাপ দেই, দেখা যাবে যে তাপ দিলে তাপমাত্রা বাড়ে 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 বাড়ে। এগুলো কিন্তু কঠিন পদার্থ, কঠিন 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 পদার্থকে তাপ দিতে 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 আমরা জানি নির্দিষ্ট একটা গলনাঙ্ক থাকে, ওটাই গলে। কিন্তু এই পদার্থগুলোকে তাপ দিলেই এগুলো তরলে পরিণত হয় না, মানে এদের গলনাঙ্ক নেই, ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়। তাপ প্রদান করলে সম্পূর্ণ একবারে বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না, একবারে বাষ্পে পরিণত হয়। তাহলে ঊর্ধ্বপাতন কি? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। তাহলে সংজ্ঞাটা লিখে দেই। যে সকল কঠিন পদার্থকে তাপ প্রদান করলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। বইয়ে কিছু ঊর্ধ্বপাতনের উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে নিশাদল, কর্পূর, ন্যাপথলিন, কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে উদাহরণ হচ্ছে নিশাদল। এর সংকেতগুলো মনে রাখতে চেষ্টা করবা, মনে রাখাই লাগবে। NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। কর্পূর হচ্ছে C10H16O, C10H16O। নিশাদল, কর্পূর, ন্যাপথলিন।
C10H8, এগুলো কিন্তু হাইড্রোকার্বন। কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম আয়োডিন, হচ্ছে আয়োডিন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ ঊর্ধ্বপাতের। তাহলে এগুলোকে যদি তাপ প্রদান করা হয় তাহলে এগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর গ্রাফটা হয় এই রকম, তোমাদের এরকম একটা নির্দিষ্ট তাপমাত্রা, এগুলো কঠিন পদার্থ থাকে, দেখা যায় একটা তাপমাত্রা এগুলো কঠিন বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প। এটা হচ্ছে আণবিক রেখা একটা, তাহলে এগুলো হচ্ছে কঠিন। সময় তাপ শোষণ করে, তাপ শোষণ। কঠিন এগুলো হচ্ছে বাষ্প। স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, আর এগুলো হচ্ছে বাষ্প। ওয়াই অক্ষ বরাবর ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আর এক্স অক্ষ বরাবর সময় তাপ শোষণ। তাহলে দেখা যায় এদের গ্রাফটা এই জন্য, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। তো স্ফুটনাঙ্ক রেখায় ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফে আণবিক রেখা শুধু একটি পাওয়া যায়, আর পানি যেগুলো অন্যান্য পদার্থ আছে এগুলোতে দুইটা পাওয়া যায়। ধরো পরীক্ষায় কোশ্চেন আসলো কি ন্যাপথলিন কি মিশ্রিত করা যায়, ন্যাপথলিন ও পানির মিশ্রণ নাকি, দুই ভাবে করা যায়, এগুলো পড়লে আছে। কি দেওয়া আছে যে বইয়ে দেওয়া আছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম লবণ, মানে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, এই দুইটার মিশ্রণকে আলাদা করব কিভাবে, ঊর্ধ্বপাতন। তাহলে আমরা জানি কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাই এটা কিভাবে করে, ধরো এটা একটা পাত্র, মুখ বন্ধ করা, ঢাকনা দেওয়া, উপরে বরফ, এগুলো হচ্ছে বরফ, এখানে হচ্ছে বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে NaCl AlCl3। আজান দিচ্ছে, আজানটা শেষ করতে। তো দেখা যায় এই পাত্রে যখন তাপ প্রদান করা হয় তখন তাপ দিতে দিতে একটা সময় দেখা যাবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উড়ে যাচ্ছে, উড়ে ধরো এই জায়গায় এসে আবার বরফে শীতলীকরণ করে এই জায়গায় জমা হচ্ছে। যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই এখানে তাপ প্রয়োগ করলে এগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তো এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনের একবারে পদার্থগুলো ধরো এরকম করে কঠিন পদার্থ, এগুলো সবগুলা এটা হলো প্রাইমারি অবস্থায়, মানে যখন যেমন ন্যাপথলিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, যখন এগুলোকে তাপ প্রদান করলে এগুলো সরাসরি বাষ্পে পরিণত হয়, মানে এরকম। আর অন্য পদার্থগুলো সাধারণত কোনো কঠিন পদার্থ, এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ।
অন্যান্য পদার্থের ক্ষেত্রে দেখা যাবে কি দেখা যাবে উম, 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 দেখা যাবে ধরো অন্যান্য পদার্থ যখন এরকম কঠিন অবস্থায় থাকবে, কঠিন, এগুলো হচ্ছে কঠিন, কঠিন হচ্ছে কঠিন হচ্ছে বাষ্প। এগুলো যখন তাপ প্রদান করব, হিট তাপ প্রদান করব, তখন এগুলো এরকম হবে। তরল, এটা হচ্ছে তরল। আবার যখন আরো তাপ প্রদান করব, তখন এগুলো বাষ্পে পরিণত হবে, এটা হচ্ছে বাষ্প। তো এই ছিল বইয়ে দেওয়া আছে একটা সৃজনশীল কোশ্চেন তোমার, আয়োডিন ও মিশ্রিত খাদ্য লবণ কিভাবে তুমি হলো পৃথকীকরণ করবা। তো আয়োডিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এখানে ওই রকম করে বানাই লিখবা যে একটা পাত্রে করে বরফ রেখে তাপমাত্রা প্রদান করলে আয়োডিন যেহেতু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই এগুলো সরাসরি উড়ে যায়, পাত্রের ঢাকনায় বরফগুলোতে গিয়ে জমা হয়, নিচে লবণ মিশ্রণ থাকে, উপরে আয়োডিন মিশ্রিত লবণ, ওগুলো আমরা পৃথকীকরণ ওইভাবে করি। আর একটা হচ্ছে বালি ও গ্লুকোজের মিশ্রণ কিভাবে আলাদা করে। তো গ্লুকোজ আর বালির মিশ্রণ, তো এখানে যদি আমরা পানি ঢালি তাহলে দেখা যাচ্ছে যে গুলো পানির মধ্যে মিশে যায় আর বালিগুলো থেকে যায়, তারপরে এগুলো আলাদা করলে আলাদা হয়ে যায়, তারপরে পানি আর গ্লুকোজকে আমরা পাচন প্রক্রিয়ায় আলাদা করব। তো এই ছিল মোটামুটি এই অধ্যায়ের। পরে আর আমরা দুই একটা ক্লাস নেব, একটা এমসিকিউ রিলেটেড ক্লাস আর একটা সিকিউ রিলেটেডের কিছু ধারণা। রসায়নে অতটা সিকিউর ক্লাস না লাগলেও তাও দেব। তো প্রথম অধ্যায়ে সান কোয়ালিটি খারাপের জন্য হয়তো কিছু হয় নাই। তো ব্যাপন কাকে বলে? ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় পদার্থ সমান ও স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। যেমন একটা সুগন্ধি দিলে তা ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে ব্যাপন। ব্যাপন এটা হচ্ছে কথা নয়, পরীক্ষায় আসবে হলো কোন অণুর ব্যাপন হার বেশি। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 আর নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 28। তাহলে নাইট্রোজেন গ্যাসের ব্যাপন হার বেশি, কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার কম। এটা আমরা গ্রাহামের ব্যাপন চাপ সূত্রতে পড়েছি, কিন্তু আপনাদের বইয়ে, তোমাদের বইয়ে গ্রাহামের ব্যাপন চাপ সূত্র নাই, তাই গাইডে যেভাবে দেওয়া আছে একটু ওই রকম ভাবে দিও। গ্রাহামের ব্যাপন চাপ সূত্রটা লিখে দিলে হয়তো টিচার খুশি হবে। তো এইভাবে করা যায়। আর নিঃসরণ, ব্যাপন হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু চাপের সাথে ব্যাপনের কোনো সম্পর্ক নাই। চাপের উপর ব্যাপন নির্ভর করে না, কিন্তু নিঃসরণ চাপের উপর নির্ভর করে। নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে যাওয়াকে নিঃসরণ বলে। নিঃসরণ যেহেতু বেলুন, তখন বেলুনে আমরা একটা স্কচ টেপ লিখে ফুটা করে দেই, তাহলে বাতাস উচ্চচাপ, বেলুনের ভেতরে উচ্চচাপে বাতাস থাকে, সেগুলো নিম্নচাপের বায়ুমণ্ডলের বাতাসের দিকে সজোরে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পর ওটা বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ। তারপর যে বেরিয়ে যাওয়ার পর যে বাতাসগুলো থাকে ওটা ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে যায়। তারপরে তোমার বডি স্প্রেতে যেরকম এরকম করে যে বাটনে চাপ দেই, চাপ দেওয়ার সময় ওই নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসগুলো বের হয়, বের হওয়ার পর আবার ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে যায়। তাহলে দেখা যায় যে নিঃসরণ ব্যাপন, ব্যাপন ও নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণ আগে ঘটে পরে ব্যাপন ঘটে।
তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমাদের ক্লাস কমেন্টে জানিয়ে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আশা করি ভালো লাগছে। এই অধ্যায় আমাদের আপাতত শেষ। একটা এমসিকিউ আর একটা সিকিউ লেকচার দিলে শেষ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই।